সুপ্রিয় দর্শক, ঈদের আমেজ তো আছেই। আজ ঈদের দ্বিতীয় দিন, আর এই দ্বিতীয় দিন উপলক্ষে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি আপনার পছন্দের একজন মানুষকে। ঈদের এই সময়টাতে সবারই একটা আকর্ষণ থাকে সেলিব্রিটিদের ঈদটা আসলে কেমন যায়। ঠিক আপনার পছন্দের একজন সেলিব্রিটি আছে, তার ঈদটা কেমন যাচ্ছে, কাজ কি হচ্ছে, কি নিয়ে ব্যস্ততা চলছে, এসব নিয়ে জানবো তার কাছে। দেরি না করে পরিচয় করে দিতে চাই আপনার আমার সকলের খুব পছন্দের এবং জনপ্রিয় চিত্রনায়ক ইমনকে। শুভ সকাল, ঈদ মোবারক ভাইয়া, কেমন আছেন? শুভ সকাল এন্ড ঈদ মোবারক। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে আজ সময় দেওয়ার জন্য, কারণ ঈদের এই সময়টা আপনাদের একটু ব্যস্ততা থাকেই, কিন্তু সবসময় দর্শকদের একটা জানার আগ্রহ থাকে যে সেলিব্রিটিদের ঈদটা আসলে কেমন যায়। স্পেশালি যদি বলি কুরবানির ঈদটা, ছেলেদের উপর একটা দায়িত্ব থাকে। আমাদের বাসার ছেলেদের যেমন কোরবানির হাটে যাওয়া, গরু কেনা, সবকিছু মিলিয়ে একটা গুরু দায়িত্ব। আপনারা তো সেলিব্রিটি, আপনাদের তো আসলে ফেমাসিটি সব জায়গাতেই, গরুর হাটেও নিশ্চয়ই আছে। তো গরুর হাটে যাওয়া হয় কিনা, ঈদটা কেমন ভাবে কাটে? প্রথমেই দর্শকদের জন্য মানে যেটা আমি চাচ্ছিলাম যে সকাল সকাল ঈদের দিন চলে আসি, আসলে ঈদের পরের দিন আজকে, এই জন্য চলে এলাম যে দর্শকদের সাথে যেন দেখা হয়ে যায় টেলিভিশনের মাধ্যমে। আর সেলিব্রিটি বলি আর নন সেলিব্রিটি বলি, সবার জন্যই আসলে দায়িত্ব, মানে ছেলেদের একটা দায়িত্ব থাকে এবং মেয়েদের আরেকটা পার্ট থাকে গরু কেনা। এটা খুবই ইম্পর্টেন্ট। মানে কোরবানি ঈদ মানেই তো একটা মানে একটা অন্যরকম একটা ব্যাপার, ফেস্টিভ। মানে আমার মনে হয় যে এই ফেস্টিভটা বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত, ইভেন আমি, সবার জন্যই সমান। সো হ্যাঁ, গরু কোরবানির জন্য হাটেও গিয়েছিলাম। হ্যাঁ, নিজের পছন্দ মতো, আসলে কোরবানির তো একটা ফ্যাক্ট আছে যে নিজের পছন্দ মতো, সো সবসময় চেষ্টা করি যে নিজের পছন্দ মতো যেন একটা দিতে পারি। তো সেরকম করে এবং পরিবার মিলে ঈদ করেছি, উদযাপন করেছি। সো অনেক আনন্দময় ছিল সবকিছু। বাহ, চমৎকার। কিন্তু আপনি কোরবানি হাটে যাওয়ার সময় কি মাস্ক পরে যান? অবশ্যই, কারণ আপনার তো একটা ফেমাসিটি আছে। তেমন কখনো হয়েছে কিনা যে যার গরু কিনতে গেছেন সেই চিনতে পেরেছে, বা কিংবা কোনো ভক্ত চিনতে পেরেছে আপনাকে হাটের মধ্যে, সেলফি তোলা নিয়ে ব্যস্ত, আপনি গরু কেনা নিয়ে ব্যস্ত, এরকম কোনো মেমোরিজ আছে কিনা? না, আমি আসলে 4-5 জন মানে ফ্রেন্ড বা আমার কিছু লোকজন নিয়ে আমরা সবসময় একসাথে হাটে যাই এবং আমি খুব এনজয় করি। মানে অনেক গরু দেখি, এটা আমার কাছে ছোটবেলা থেকে খুব আনন্দের একটা ব্যাপার ছিল। আপনার যেটা কোশ্চেন ছিল যে আমাকে চিনে ফেলেছে কিনা, একবার না বেশ কয়েকবারই দেখা গেল যে এই ওনাকে ইমন ভাই না এটা, বা টিভিতে দেখেছি না, সিনেমাতে, মানে ওই তো ওইরকমই কমন কথাবার্তাগুলো বলে। তো আমি তখন আস্তে করে আসলে ওরা আস্তে আস্তে আমি হয়তো যে আরেকটা গরুর কাছে চলে গিয়েছি। আচ্ছা, এটার কি কখনো ফায়দা লুটেছেন কিনা যে আমি তো হিরো, আমার গরুর দামটা একটু কমিয়ে দেওয়া যায় কিনা? না, ওইটা ফায়দা নেইনি আমার, বরঞ্চ মনে হয়েছে আমি খুললে দাম আরো বেশি চাবে। এটাও একটা পয়েন্ট। হ্যাঁ, আর আমি কোরবানি যেহেতু মানে আমাদের যারা কষ্ট করে যারা গরু পালে, ওদেরকে আসলে ঠকিয়েও লাভ নাই, সুবিধা নিতেও চাই না আমি, বাট ওই যে দামাদামি করে, এগুলোর মধ্যে মজা আছে এক ধরনের আসলে। আর কোরবানি ঈদ মানে খাওয়া দাওয়া, একদম আত্মীয় স্বজনের বাসায় ঘোরাফেরা, সবকিছু কতটুকু মেনটেন করা হয়? ডায়েট কম বেশি মেনটেন করতে হয় আসলে, বা করি, মানে কিন্তু সারা বছর ধরে একদম কঠিন মানে স্ট্রিক্টে আমি চলি না। আমি খাই, আবার মেনটেন করি, আবার এক্সারসাইজ, সবই মানে একটা জীবনটা আসলে যদি একটা জায়গায় ঢেলে দেই তাহলে অনেক কিছু থেকে বঞ্চিত হব। সো আমি সবকিছুই করি, খাইও। যেমন কোরবানি ঈদে আমি খুব মজা করে কয়েকদিন খাবো। ঈদে কাজ কি করা হয়েছে, কি কাজ আমরা দেখতে পারবো? ঈদের আগে থেকেই ফিল্মের শুটিং শুরু হয়েছে আসলে। সরকারি অনুদানের একটা ছবি শেষ করলাম, আর একটা ছবির শুটিং শুরু হবে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমার এই ছবিটা, এটা অনুদানের দেনা পাওনা ছবিটার নাম, রবীন্দ্রনাথ ঠাকুরের, এবং এটার সাথে এটিএনও কিন্তু সম্পৃক্ততা আছে, এটিএনের সাদেক সিদ্দিকী ভাই ডিরেক্টর। সো এটার শুটিংটা এটা দিয়েই চলছে। সো আমরা তো অনেকগুলো ছবি আমার রেডি আছে, বাট ঈদের জন্য না স্পেশালি, আসলে এই জন্য আমরা ঈদে আসেনি, ঈদের পরে আসবো। আর বেশ কিছু বিজ্ঞাপনের শুটিং হয়েছে, সেগুলো হয়তো বা টিভি স্ক্রিনে দর্শকরা দেখতে পাবেন। টিভির অনেকগুলো অনুষ্ঠান করেছি, সেগুলো হয়তো দেখতে পাবেন। সো এরকম বেশ কিছু কাজ করা হয়েছে আসলে। আচ্ছা, আমরা আপনাকে দেখেছি যে আপনি প্রথম আলোতে অ্যাওয়ার্ড পেয়েছেন, সেটার জন্য অনেক অনেক কংগ্রাচুলেশনস। তো সেটার অনুভূতি সম্পর্কে জানতে চাই এবং কাজ নিয়ে সবকিছু নিয়ে একটু জানতে চাই। এবার মেরিল প্রথম আলো বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড, সম্মানিত জুরি বোর্ডের রায় আমি আমার মায়া যে কন্টেন্টটা ছিল, রায়হান রাফি যেটা বানিয়েছেন ওয়েব ফিল্ম, সেটার জন্য বেস্ট অ্যাক্টর হিসেবে আমি অ্যাওয়ার্ড পেয়েছি। শুধু মেরিল প্রথম আলোই নয়, আমি বাইফা থেকে শুরু করে আমেরিকায়, বাংলাদেশ, সব মিলিয়ে শুধু এই মায়ার জন্য আমি প্রায় 10টি অ্যাওয়ার্ড পেয়েছি। সো ওইটা আমার ক্যারিয়ারের আমি বলবো যে অন্যতম একটা বড় অর্জন।
বা এটা আমার সারা জীবনই এটা আমার কাছে একটা মধুর স্মৃতি হয়ে থাকবে আসলে। সো সব কিছু মিলিয়ে যে কোনো কাজের জন্য আসলে এটার মানে একটা যদি রিকগনাইজ থাকে তখন আর্টিস্ট হিসেবে আসলে অনেক ভালো লাগা কাজ করে। সো এখন আপনার অ্যাচিভমেন্ট আর কোন টার্গেটে আছেন যে অ্যাওয়ার্ডটি আপনার জন্য মনে হয় যে এটা আমার স্বপ্নের অ্যাওয়ার্ড, আমি এটা চাই? একটা আর্টিস্টের জন্য স্বপ্নের অ্যাওয়ার্ড তো কান চলচ্চিত্র আসলে, এবং আরেকটা অ্যাওয়ার্ড আমাদের বাংলাদেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড, সেটার জন্যও তো একটা স্বপ্ন আছেই। আমি আসলে আমার লাইফে আমি কখনো গিভ আপ করিনি কোনো কিছুতেই। সো যত বাধাই আসুক না, গিভ আপ করবো না, স্বপ্ন দেখতেই থাকবো আসলে, এটাই হচ্ছে আমি মন। এখন আমি ভালো ভালো কন্টেন্ট খুঁজছি, ভালো ডিরেক্টরের সাথে কাজ করতে মুখিয়ে আছি, যে এখন দায়িত্ববোধ, অনেক অফার আসছে, অনেক স্ক্রিপ্ট আসছে, মানে যেগুলো আমার করার মতো না, বা আমি করলে আমার আসলে আমি দর্শকদেরকে হয়তো বা আরও ভালো কিছু দিতে পারবো না। সো সেই দায়িত্ববোধ থেকে এখন আরও বেশি চুজি হয়ে যেতে হয়েছে। সো ওয়েট করছি যে আবার কখন একটা ভালো স্ক্রিপ্ট আসবে, এবং খুঁজছিও সত্যি কথা বলতে। ব্যাটে বলে হয়ে গেলেই সেই কাজটার জন্য ঝাঁপিয়ে পড়বো ডেডিকেশন নিয়ে, এবং আশা করছি সেই কাজটা দিয়ে আবার দর্শকের সামনে নতুন করে আসবো ইনশাআল্লাহ। বাহ, খুব ভালো। কখনো কি কোনো কাজ নিয়ে রিগ্রেটস ফিল হয়, মানে রিগ্রেট কাজ করে কিনা, যে হয়তো এই কাজটা আমি আরেকটু ভেবে করলে হয়তো বা আমি এটা করতাম না, বা দর্শকদের কাছে আমি চাই না এইভাবে উপস্থাপন হতে? অনেস্টলি আপনার অ্যান্সার যদি দেই, তাহলে এরকম অনেকগুলো কাজ আছে যেগুলোর জন্য এখন রিগ্রেট হয় আসলে। মানে কিছু কাজ আছে যে আমি যখন নতুন এসেছিলাম ইন্ডাস্ট্রিতে, এখন ধরেন আমি অনেক কিছু বুঝি যে আমার কোথায় যাওয়া উচিত বা কোথায় যাওয়া উচিত না। অনেক সময় অনেক মানুষের প্ররোচনায় কাজটা করতে হয়েছে, বা আমি তখন বুঝতাম না, আমার যেহেতু কোনো গার্জিয়ানও ছিল না। হ্যাঁ, নতুন বা মাঝামাঝি সময়, যেটা কথাই বলি না কেন, কোনো ডিরেক্টর আমার খুব ক্লোজ বলো করে ফেলেছি, অনুরোধে ঢেকে গিলতে হয়েছে। আবার অনেক সময় না বুঝে অনেক স্ক্রিপ্টে কাজ করেছি, যেগুলোর জন্য আমার খুব রিগ্রেট হয় আসলে, যে আমি কেন কাজগুলো করলাম। আমার মনে হয় যে আমাদের দেশে আরও যারা বড় বড় স্টার আছেন তাদের জীবনেও এরকম রিগ্রেট আছে, মানে প্রথমে অনেকেই ভুল করেন। তো এখন যেটা মনে হয় যে এখন অনেক বেশি বেছে বেছে কাজ করার মানে বুদ্ধি হয়েছে, যে এখন বেছে বেছে করব। সো ওই রিগ্রেটগুলো করে আসলে কোনো লাভও নেই, বাট দর্শকদেরকে আপনাদের মাধ্যমে জানাতে পারছি যে ওইগুলো আমার ভুল সিদ্ধান্ত ছিল, বাট সামনের সিদ্ধান্তগুলো হয়তো ভালো হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, অবশ্যই। সো এবং হিরোদের বেসিক্যালি আমরা দেখেছি যে আগের যে মুভির যে প্যাটার্নগুলো ছিল সেখানে কিন্তু অনেক ট্রান্সফর্ম হয়েছে, এবং প্রত্যেকটা হিরোই কিন্তু নিজেকে খুব সুন্দরভাবে ট্রান্সফর্ম করে এমনভাবে রিপ্রেজেন্ট করছেন। আমাদের সুপারস্টার থেকে শুরু করে যারা যারা আছেন ইন্ডাস্ট্রিতে, প্রত্যেকেই কিন্তু নিজের একটা স্ট্যাবিলিটি, একটা পার্সোনালিটি তৈরি করছেন। সেই জায়গা থেকে নিজের মধ্যে আপনি আর কি কি পরিবর্তন এনেছেন, যেটাতে আপনি হয়তোবা সেই পুরনো ইমন আর নেই, বা এবং এটাও জানতে চাই যে পুরনো ইমনের কোন বৈশিষ্ট্যটা বা কোন সবচেয়ে পজিটিভ গুণটা এখন আপনার মধ্যে আছে, যে এই ইমন আরো 10 বছর পরও হয়তোবা চেঞ্জ হবে না? আমি প্রথম দিন ঠিক যেভাবে ইন্ডাস্ট্রিতে আমি যে জায়গাটাতে আমি ছিলাম, প্রথম দিন যে মানুষটা আমার ইন্টারভিউ নিয়েছিলেন, বা প্রথম দিন যে ডিরেক্টরটার সাথে আমি কাজ করেছিলাম, তার সাথে আজকেও আমি একই সম্মান প্রদর্শন করছি। এটা আমার মধ্যে মনে হয় যে এটা আমি ধরে রাখতে পেরেছি। প্রথম দিন আমি যেই চ্যানেলটাতে এসে দিয়েছি, তারা ডাকলে এখনও সেই আন্তরিকতার সাথে আমি যাই, বা ওই চেঞ্জটা আমার মধ্যে আসেনি, সেটা আমি ধরে রাখতে চাই সারা জীবন। জীবনে এমন কোনো কাজ আছে কিনা যেটা আপনি আর জীবনে কখনোই করতে চাইবেন না? আমার যে ভুল সিদ্ধান্তের যে ছবিগুলো ছিল, যেগুলো অনুরোধে ঢেকে গেলেছিলাম বা না বুঝেই সাইন করেছিলাম, সেগুলো ডিলিট করে দেবো, শুধু ভালো কাজগুলো রেখে দেবো। আর ব্যক্তি জীবন থেকে যদি বলি যে ইমন ব্যক্তি জীবন থেকে কোন পার্টটি ডিলিট করতে চাইবে? আমি মানুষকে মানে প্রথম পরিচয় বিশ্বাস করা শুরু করে ফেলি। আচ্ছা, এটা কি আমার গুণ নাকি এটা খারাপ গুণ আমি ঠিক বুঝতে পারছি না। আর সবকিছু মিলিয়ে এই যে নিজের যে একটু কাজ করে যাওয়া, এবং শুধু মিডিয়া ইন্ডাস্ট্রিতেই নয়, আদার্স যদি বলি সোশ্যাল মিডিয়াতে যে হেল্পগুলো করা যেতে পারে সেই জায়গা থেকে, চ্যারিটি অথবা ব্যক্তিগত যে হেল্পগুলো থাকে, সব কিছু মিলিয়ে সবাই একটা নিজের পজিটিভ একটা ইনভলভমেন্ট রাখতে চায়। সেই জায়গা থেকে আপনার এরকম কোনো চিন্তা ভাবনা আছে কিনা, বা আপনি আপনার নিজেকে 10 বছর 15 বছর পরে দর্শকদের মনে কি ছাপ রেখে যেতে চান? প্রথমত আমার পরিচয় তো একজন অভিনেতা, সো অভিনয়ের ছাপটাই রেখে যেতে চাই। আর এমন কিছু কাজ যেটা বললেন, যদি আমার কাছে সুযোগ আসে আমি ডেফিনেটলি করব। আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের, আমি হয় না যে মানুষ একটা ভালো কাজ করে সেটা সোশ্যাল মিডিয়াতে দেখিয়ে বোঝানোর চেষ্টা করে, আমি ওরকম না। আমি হয়তো এরকম কিছু কাজ করে যেতে চাই, আমি চাই না মানুষ জানুক সেটা, কিন্তু ওটা দ্বারা যে মানুষটার উপকার হবে সে তো অ্যাটলিস্ট মানে বুঝতে পারবে তার কি উপকারটা হয়েছে, ওটাতে আমি অনেক বেশি হ্যাপি। লাস্ট আপনি দেশের বাইরে যে শো করে এসেছেন সেটি সম্পর্কে একটু জানতে চাই, অভিজ্ঞতা কেমন ছিল?
অভিজ্ঞতা ভালো ছিল। লাস্ট শোটা আমি আমেরিকায় গিয়েছিলাম, এই বছরের জানুয়ারিতে গিয়েছিলাম আর কি। তো অভিজ্ঞতা ছিল আমি বাইরে যত শো করেছি আমি কখনো সবসময় সামারে যেতাম আর কি। আমি প্রপার যে উইন্টার মাইনাস যখন হয় ওটাতে কখনো যাইনি। তো এবার আমেরিকায় গেলাম, স্নোফল হয়েছে, সেটাও আমি স্নো পড়া দেখেছি। খুব এক্সাইটেড হয়ে স্নো নাড়াচাড়া করতে যেয়ে ঠান্ডা লেগে গিয়েছিল। সো লাস্ট 2 দিন খুব অসুস্থ ছিলাম, তারপরেও ভালো অভিজ্ঞতা ছিল। এখন যারা আসছেন এবং আপনাদের মধ্যেও আমরা একটা জিনিস দেখেছি যে শেখার একটা আগ্রহ ছিল, ধৈর্য ছিল, তাদেরকে সম্মান দেওয়ার একটা ব্যাপার ছিল, বিনয়ের একটা ব্যাপার ছিল, সব কিছু মিলিয়ে তাদের কাছ থেকেও শিখতে পেরেছেন, নিজের জায়গাটাও ধরে রেখেছেন। তো নতুন যারা আসছে, যারা ইন্ডাস্ট্রিতে এখন মাত্র এন্ট্রি নিয়েছে, কাজ করছেন, তাদের মধ্যে শেখার ধৈর্য এবং সম্মানের জায়গা কতটুকু দেখতে পাচ্ছেন? তারা কতটুকু সম্মান দিতে পারছেন আর্টিস্টদেরকে? আমি আমার জায়গা থেকে যারা জুনিয়র আছে তাদের কাছে আমি সম্মান পাই, আর আমি আমার সিনিয়রদেরকে যথেষ্ট সম্মান করি। আর এই ইন্ডাস্ট্রিটা আসলে সিনিয়র জুনিয়রের মতো না, উই অল আর কলিগ। যে ছেলেটা নতুন এসছে আর যিনি একদম সবচেয়ে বৃদ্ধ ইন্ডাস্ট্রির, আমরা সবাই কলিগ। কারণ প্রত্যেকটা কাজ বয়স অনুযায়ী দর্শক দেখেন না, দর্শক দেখে মনের ইন্ডিভিজুয়াল কাজ, বা আরও যারা আছে তাদের ইন্ডিভিজুয়াল কাজ দর্শক দেখে। এখন আমি যেই বয়সেই থাকি না কেন, দর্শক ভালো কাজটা পছন্দ করে। সো এই ইন্ডাস্ট্রিতে এইজ ডাজন্ট ম্যাটার হচ্ছে প্রপার একটা ওয়ার্ক আমি দিতে পারছি না কেন। হ্যাঁ, ওই এক্সপিরিয়েন্সটাই বলছি যে ধরেন যত মানে আর্টিস্টরা যত এক্সপিরিয়েন্স হয় তত ভালো অ্যাক্টর হয়ে ওঠে আস্তে আস্তে, বিভিন্ন ঘাত প্রতিঘাত পার হয়ে। যত সামনে যাব আমি তো হয়তোবা এখন যে অ্যাক্টিংটা করছি, ভবিষ্যতে হয়তোবা আরও ভালো অ্যাক্টিং করতে পারবো, আরও শিখবো। শেখার কোনো শেষ নাই আর্টিস্টদেরকে। সো আমি এখন শিখছি। আর যারা নতুন আছে তাদের সম্পর্কে যদি বলি যে তারা যদি প্রথম এসেই বলে যে আমি জেনে গেছি অনেক কিছু, তাহলে তারা সামনে আগানোর রাস্তাটা খুব কঠিন হয়ে যাবে আসলে। সো একজন আর্টিস্টকে ডেফিনেটলি অনেক বিনয়ী হতে হবে শেষ দিন পর্যন্ত। সো যতটা বিনয়ী হয়ে আর যতটা শেখা যায় সামনের পথ, অতটাই সুন্দর হবে আসলে। ইমন ভাইয়া, আপনার কাছে একটু জানতে চাই যে প্রথম যে ক্যামেরার সামনে যেদিন এসেছিলেন অডিশন দিতে বা যেটাই হোক ফেস টেস্টের জন্য, তখন অনুভূতিটা কেমন ছিল? ওই দিনের কোনো ডায়লগ বা ওই দিনের কোনো এমন মেমোরিজ মনে আছে কিনা যেটা এখনো আপনাকে হাসায় কিংবা একটু কষ্ট দেয়? মানে আগে যখন বিজ্ঞাপন করতাম, আমি যখন স্টার্ট করেছিলাম ক্যারিয়ার, তখন একটা ট্র্যাডিশন ছিল যে ছবি জমা দিতে হতো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন এজেন্সিতে ছবি জমা দিতে হতো। তো আমি অলমোস্ট সবগুলো এজেন্সিতেই ছবি জমা দিয়েছিলাম। তখন আমার মনে আছে আফজাল ভাইয়ের অফিস থেকে আমাকে একবার ডেকেছিল অডিশনের জন্য, বিজ্ঞাপনের জন্য আর কি। আচ্ছা। তো বিজ্ঞাপনের জন্য আমি তখন কোনো মানে কিছুই বুঝতাম না, ক্যামেরার সামনে দাঁড়া করিয়ে বললো যে লেফটে তাকাও, রাইটে তাকাও, হাসো, হ্যাঁ একটু নাচো। ডেফিনেটলি ওনাদের ওই বিজ্ঞাপনের অংশ হিসেবে হয়তো আমার কাছে জানতে চেয়েছিল। পরে ওই বিজ্ঞাপনে যেটার জন্য আমি অডিশন দিয়েছিলাম, ওই বিজ্ঞাপনে আমাকে আর নেয়নি, কিন্তু ওই একই কোম্পানির পরের বিজ্ঞাপনে আবার আমাকে নিয়েছিল। আচ্ছা। সো ওইটা যখন আমি অডিশন দিব তখন পুরো ঘেমে গিয়েছিলাম, নার্ভাস ছিলাম অনেক। সো ভয় লাগছিল আর দোয়া করছিলাম আল্লাহ আমাকে যেন সুযোগ দেয়। ওই অবস্থায় ইনোসেন্সি যেটা আসছিল সেটাই ফিলিংস হয়েছিল আসলে। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, খুব ভালো একটি আড্ডা হয়েছে চার চমকের অনুষ্ঠান পক্ষ থেকে। আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ আজ আমাদের মাঝে উপস্থিত থাকার জন্য। আজ আবার আগে অনেক শুভকামনা, আবারও ঈদ মোবারক, ভালো থাকবেন সবসময়। ঈদ মোবারক, আপনাকে অনেক ধন্যবাদ। আর চায়ের চুমুকে অনুষ্ঠানে যারা পেছনে মানুষজন আছেন এবং যারা এই মুহূর্তে দর্শক, যারা টেলিভিশন দেখছেন, সবাইকে আবারও ঈদ মোবারক। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।